একটা ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো বাবা? এই বিয়ে আমি কখনোই করতে পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেকে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলে উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম, আহারে বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটাভাবেই দিতে চান, যেন এইসব বিষয়ে জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোরাজোরিতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। রায়হান বলল, খামাখা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা, উনি তো ঠিকই বলেছেন, তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছো। রহিমা বেগম বললেন, বাবা রায়হান চুপ থাক বাবা, আমি তোর ফুফু, তোর পায়ে পড়ি, এসব মিথ্যা অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। রায়হান বলল, মিথ্যে কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করেই ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল সে। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যেই বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাফ চেয়ে তাদের চলে যেতে বলেছেন। আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক, তাদের তো এখনো কাটা গায়ে নুনের চিটা দেওয়া বাকি। মধুমিতার রুমের দরজা লাগিয়ে সেখানেই বসে কাঁদতে লাগলো আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের ছাত্রী। ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী, লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য ছিল পাগল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা, রিয়াদ নামের পাড়ার এক বখাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেয়েটার। ওই দিনই সেই হোটেলের ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা বেগম মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিব মধুমিতার। তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ এখন আর, তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে, সেই প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি। তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখলে গো নন্দিনী, বিয়ে বাড়িতে সবার সামনে কি কাণ্ডটাই না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করে জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। রহিমা আর তার মেয়েকে কখনোই সহ্য করতে পারত না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায় না রহিমা। তবে ভাইয়ের জোরাজুরিতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুরবাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো। তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে, তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সেই বাসায় বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি, এর একটা কারণ আছে, তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করতো না। তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার, রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো বুঝতেই পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মধুমিতা বলল, মা ডাকটা শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাকটার পেছনে। মেয়েটির চোখ মুখ ফুলে একাকার, কেঁদেছ হয়তো খুব। তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারল না, পেটে যে একটা দানাও পড়েনি সকাল হতে। মধুমিতা বলল, মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? রহিমা বেগম বলল, কী সব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? মধুমিতা বলল, আমি এখানে আর থাকতে চাই না মা।
রহিমা বলল, তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি। কালকেই তো দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা, সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুফু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। মধুমিতা বলল, আর মামা? রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি, এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতা দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান, সবার ভালো মন্দ তো তারাই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর সইছে না। ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে যে থাকতে পারবে না সে। তাই মধুমিতাকে রেখে নিজেই ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে না পড়ে যায় তাই সামনের লোকটি শার্ট খামচি দিয়ে ধরল। ওদের মাথার উপর মধুমিতার ওড়না এসে পড়ে দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? আসসালামু আলাইকুম গাইস, নতুন গল্পের সূচনা পর্ব কিন্তু আজকে আমরা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই গল্পটা কন্টিনিউ করবো কিনা সেটাও আপনারা জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উঠতে থাকা ওড়নাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোপাটাও খুলে গিয়েছে, অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলোভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ি দিলেও এখন একদৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোর তার বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করেই জানা আছে। মধুমিতা বলল, এই কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? সোহান যেতেই নিয়েছিল, তবে মধুমিতার কথায় থেমে যায়। পেছন ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই বা কি করে? যে কয়বার এ বাসায় এসেছে সে কয়বারই পড়াশোনার খাতিরে ঢাকা ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এ কথা বলেই সোহান বাড়ির ভেতরে ঢুকে গেল। মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা এগিয়ে দেখিয়ে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো কিছুই বুঝছে না সে। আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সবকিছু যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবে নাই বা কেন? আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরের খাবার খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুফু শিফা, তার 1 মেয়ে ঝুমুর, 1 ছেলে যে বড় তার নাম মিরাব। সাথে তো মধুমিতা দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। শুধু মুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়। সে একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। ঝুমুর বলল, এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? মধুমিতা বলল, তোরে কতবার বলছি আমার ওই মৌমাছির মধু ডাকবি না। সিনহা বলল, ওর তো ঘাড়ের রক সব তেরা, বলে লাভ নাই মধু আপু। মিরাব বলল, ওর তো মাথা পুরাই নষ্ট, নতুন আর কি। ঝুমুর বলল, এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না কিন্তু বলে দিলাম। মিরাব বলল, পচাবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। পরে তুই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নুপুর বাজে মুরগি মেলেছে পাকনা। মধুমিতা বলল, থাক, বেচারিকে আর কেউ পচাবে না। ঝুমুর বলল, ছোট আম্মু দেখো, সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। রহিমা বেগম সবাইকে পায়েস দিতে দিতে বলে, কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটাকে কথা শোনায়? সিনহা বলল, ও পরি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখো না চুলগুলো কেমন কোকড়ানো। সবাই এইভাবেই নিজেদের মধ্যকার খুনসুটি দিয়ে আছে। আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সে ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তার সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে। গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। এখন তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলে ছেলেটাকে চাইলেই কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টামিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। তবে দোতলায় বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছা করছে তার। তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে সচরাচর সবখানে দোকানপাটও থাকে না।
এক কাজ করা যায়। ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা। দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর পাইকে দৌড়ে নিচে নামছিল, আবার কারোর সাথে সজোরে ধাক্কা। সোহান বলল, আবার তুমি? মধুমিতার মনে পড়ল সকালের কথা। তখন সোহানই তাড়াহুড়ো করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো। মধুমিতা বলল, ইউ ননসেন্স, কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এ কথা বলেই মধুমিতা এক ভৌ দৌড় লাগায়। ওকে আর পাইকে। সোহান পুরো ভেবাচাকা খেয়ে গেছে। সবসময় সে সবাইকে কথা শোনায়, আজ এই 2 দিনকার পিচ্চি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বলল? সে চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমেও যাবে না নাকি সে? এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। এদিকে বিকেলবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ ও ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলায় যেতে চায় না, কিন্তু বাবা সোহেলের জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তাই সাথে ম্যাচিউর কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরাব বোতল ঘোরালো, মুখের দিক সিনহার দিকে এসে পড়েছে। মীরাব বলল, ট্রুথ নাকি ডেয়ার? সিনহা বলল, ট্রুথ। ঝুমুর বলল, ক্রাশের নাম বল। সিনহা লাজুক ভঙ্গিতে বলল, মুর্তাসিমার হামজা। মধুমিতা বলল, এরা তো পাকিস্তান ড্রামা নায়ক। সোহান বলল, একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম আর উনি পড়াবাদ দিয়ে ড্রামা দেখে, এই বয়সে ক্রাশ কি আবার? মীরাব বলল, আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এজন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোমান্টিক হয়ে গেছো, আমাদেরও এমন বানাতে চাও নাকি? সোহান বলল, আমি বুড়ো আনরোমান্টিক? সিনহা বলল, ঠিকই তো বলছে। এত বড় হয়েছ, না করছো প্রেম, না করেছো বিয়ে। সোহান বলল, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি? মধুমিতা মুখ ব্যঙ্গ করে বলে, নিজেই জানে না আরেকজনকে শিখায়। সোহান কিছু বলতে যাবে, এর আগেই ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা তোর গায়ে যোগ। মধুমিতা এক চিৎকারে সবার কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরেছে যেন ওর দম বন্ধ হয়ে যায়। সিনহা বলল, সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও, দম আটকে গেল আমার। যতই ঝগড়া করুক বনিত। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছু হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস কি লজ্জা! তার এমন রিয়েকশন দেখে সোহান সহ বাকি সবাই হেসে দিল। মীরাব বলল, বাহ কি রোম্যান্টিক। ঝুমুর বলল, একটা ঘুষি দিব, এখানে রোম্যান্টিক কিচ্ছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়েকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এইদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখল মধুমিতা, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে তো সবাই এসেছেই বিকেল দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা। নদীর উপরের ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো, আকাশে পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠানে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনায় এমনিতেই গাফলতি হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছা করছে না। মীরাব বলল, মধুমিতা কয়েকদিন আরও থেকে গেলে কিন্তু পারতি। মধুমিতা বলল, না ভাইয়া, তা আর সম্ভব না। মীরাব বলল, কোনো সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি বলে দিলাম। সিনহা বলল, আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? সোহানও ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। সিনহা বলল, না মানে সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। সোহান কর্কশ গলায় বলল, হ্যাঁ তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? মধুমিতা বলল, তো আমি কি কাউকে বলেছি নাকি আমার বোঝা টানতে? আজব, কিছু মানুষ সবসময় বেশি বুঝে। ঝুমুর বলল, বেশ বেশ হয়েছে, এই মৌমাছির মধু, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। মধুমিতা বলল, দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে যাচ্ছে। মীরাবেরও নাকি মেহেদি দিতে ইচ্ছা করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আরেকবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম। মরিয়ম বেগম মানে সোহান, সিনহা, মুক্তা এদের মা।
রহিমা বেগম বলল, ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সবই জানেনই, আমার বাচ্চা মেয়েটার উপরে গত কিছুদিনে কি ঝড়টাই না গিয়েছে, তাই এসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। মরিয়ম বেগম বলল, এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরেই রেখে দিব। তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব ওর, সবার কথায় শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বুঝার সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকা ফিরতে হচ্ছে। বাবার করা আদেশ, হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাট যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ ঘোমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাসে ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে সে, হিসাব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। অতঃপর ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানালার পাশের সিটে বসেছে। পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে একজন বয়স্ক দম্পতি বসে আছে। মধুমিতা জানালা দিয়ে তাকিয়ে বাহিরের দিকে গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই। সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। সোহান কিছুটা বিরক্ত হয়ে বলে, তোমার কি কোনো হিজাব নেই? মধুমিতা কিছুটা বিব্রত হয়ে বলল, আছে, কেন? সোহান বলল, বাহিরে চলাফেরা করলে হিজাব পরবে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে যায় না। মধুমিতা বলল, আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। একজন বোরকা পরা, আরেকজন পাঞ্জাবি, মাথায় টুপি। বুড়োটা বলল, দেখেছো গিন্নি, ঠিক আমাদের মতো একসময় আমরাও এমন ছিলাম, মনে আছে? কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল রাখতাম। বুড়ি বলল, তা আর বলতে, তা বাবা বিয়ে হয়েছে কতদিন হলো? তাদের কথা শুনে দুজনেই কিছুটা হতভম্ব হয়ে পড়লো। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে। মধুমিতা বলল, না না দাদি, আপনি ভুল ভাবছেন, ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। সোহান বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা অবিবাহিত। বুড়োটা হেসে হেসে বলল, থাক থাক, আর বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে, একসময় জমিয়ে প্রেম করতাম, লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমরা তো তাও চাচাতো বলছো। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। বুড়ি বলল, হ্যাঁ, সেই দিনগুলোর কথা কি আর বলবো। চিঠিতে কথা হতো আমাদের। কখনো কখনো চিঠি আসতে এত দেরি হতো যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখেছে। বুড়ো বলল, দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও। মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না, তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ, হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বললেও ও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল। ওই দম্পতি এই স্টেশনে নামবে না, পরেরটায় নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে। তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেভিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা। সাথে বান্ধবী মিসমিও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টের নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলের ডক্টর। দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মিসমি বলল, মুরগি খায় ধান, নতুন স্যার আমার জান। মধুমিতা বলল, পাগল হলি? মিসমি বলল, দুধ মাখন দই খাই, আমি শুধু নতুন স্যারকেই চাই। মধুমিতা বলল, আরে কি সব হাবিজাবি কবিতা শুরু করলি? মিসমি বলল, দোস্ত তুই তো এই কয়েকদিন ছিলি না, ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে। একজন আমাদের ডিপার্টমেন্টের, অন্যজন আরেক ডিপার্টমেন্টের। দুজনেই যা দেখতে। এখন একটি মধুমিতা বলল, স্যাররা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিসমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। মিসমি বলল, কোন ডগি রে? ডগি না, আমরা। দুজনে পিছে ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাগিং এর পাল্লায় পড়বে না এমন খুব কম ছেলে মেয়ের সাথেই হয় আজকাল। এখন এই গ্রুপে 3টা ছেলে আর 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে 2 বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি। দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। রুশি চুল বব কাট করা, ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। রুদ্র মিসমি আর মধুমিতাকে ইঙ্গিত করে বলে, এই মেয়েরা এদিকে আসো। মিসমি বলল, থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিয়েছি। আরু বলল, হোয়াট? কি বলছে এসব? কে কাকে মাফ করবে? মিসমি বলল, ও মা,
আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন, ওই যে একটু আগে ভুলে পানি দিলেন। আয়ান বলল, ভুলে পানি দিয়েছি তা কে বলল? মিসমি বলল, ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন, জানলে হয়তো দিতেন না। মধুমিতা আস্তে আস্তে বলল, ওই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাই সবকিছুতে নাক গলাস না। ঋষি বলল, এই মেয়ে আস্তে কি বলিস? মিসমি বলল, আর বলিস না, ও একটু এমনই। ঋষি বলল, তুই কি আমাকে তুই করে বললি? মিসমি বলল, হ্যাঁ বললাম। কেন, তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। আরু বলল, ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। রুদ্র বলল, থাম আরু। রুদ্র পা থেকে মাথা অবধি মিসমিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় প্যাচ দেওয়া ওড়না, মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি। মেয়েটার সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটা থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্রর। রুদ্র বলল, নাম কি তোমার? মিসমি বলল, আসফি জাহান মিসমি। আপনার? আয়ান বলল, সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? রুদ্র বলল, আরে থাম, মাহিয়ান রুদ্র। কোন ইয়ারে? মিসমি বলল, ফার্স্ট। রুদ্র বলল, ও, পানি দেওয়ার জন্য সরি, এখন যাও। মিসমি বলল, ইটস ওকে। মধুমিতা মিসমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ। বাকিরা তো হাঁ করে রুদ্রর দিকে তাকিয়ে আছে। যেই রুদ্রর সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত, সেই রুদ্ররাজ কি হলো? ঋষি বলল, ডুড, কি হলো এটা? রুদ্র বলল, কোনটা কি হলো? আরু বলল, এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠায় নাচালি। রুদ্র বলল, লাইকই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। স্বপন বলল, ডাল মে কুছ কালা হ্যায়। আয়ান বলল, ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল হি কালা হ্যায়। রুদ্র বলল, থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা। কাল সকালে দুজন নীলক্ষেত যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছেন তা দুজনের খেয়ালই নেই। বসেছেও একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে, শুধু দুজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটাকে আঙুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। স্যার বলল, মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমি একটু হচকুচিয়ে গেল। আরে, সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো। কখন এলো? মিসমি ধীরে ধীরে বলল, আব হাম দোনো কা কিয়া হোগা ভাতিজি। মধুমিতা বলল, চুপ কর, সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তাদের মুখের উপর থেকে বইটা সরালো। মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো। মধুমিতা বলল, সোহান ভাইয়া আপনি? সোহান বলল, বাহ, একে তো স্যার ঢোকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে রাখছেন। ন্যূনতম ম্যানার্স দেখি আপনার মাঝে নেই। মিসমি ধীরে ধীরে বলল, এই আবুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজিন নাকি কোনো? মধুমিতা বলল, আরে এই তো আমার সোহান ভাইয়া, যেই খারুচের কথা বলছিলাম, খালি চিল্লায়। সোহান বলল, গেট আউট। মধুমিতা বলল, কিন্তু সোহান ধমক দিয়ে বলল, আই সেইড গেট আউট। ম্যানার্স শিখে তারপর ক্লাস করতে আসবেন। মধুমিতা তো ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা। মিসমি সব সামাল দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে। মধুমিতা কান্না করছে। মিসমি বলল, কি রে, কষ্টে কেঁদে দিয়েছিস? মধুমিতা বলল, এখন মজার মুডে নেই আমি। মিসমি বলল, কুল বেবস, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে, যাই বলিস। সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। রুদ্র বলল, কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। মিসমি বলল, আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? রুদ্র বলল, আগে বলো হ্যান্ডসাম কাকে বলেছ? মিসমি বলল, যাকে খুশি বলেছি, আপনার কি? রুদ্র বলল, আমারই তো সব, তবে কথাটা মনে মনে বলল, কিছু না, কাল আমরা ফ্রেন্ডসরা নীলক্ষেত যাব, ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। মধুমিতা বলল, কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরা কেন? মিসমি বলল, ঠিক বলেন, আমরা কেন? রুদ্র বলল, মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসেবে এমনটা বললাম। মধুমিতা না বলতেই যাবে, কিন্তু মিসমি চিল্লিয়ে বলল, যাব। মধুমিতা বলল, মিশু। মিসমি বলল, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথে গেলেই বা কি, কিন্তু আমার একটা শর্ত আছে। রুদ্র বলল, কি? মিসমি বলল, আমার বইয়ের টাকা আপনি দিবেন। রুদ্র বলল, ওকে ডান, আজ তা হয় গেলাম। রুদ্র যেতে দেরি মধুমিতার মিসমিকে কিলঘুষি মারতে দেরি না। মিসমি বলল, আরে আরে কি করছিস, থাম না। মধুমিতা বলল, এসব কি মিসমি? মিসমি বলল,
রাগ করছিস কেন? কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে আর আমি একটু ফায়দা নিব না? মধুমিতা বলল, আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা করবি? মিসমি বলল, আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মধুমিতা বলল, মানে? মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, হোস্টেলে ফিরে যেতে। দুজনে তাই করলো। আজ আর ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ করে বের হয়ে সোহান মধুমিতাকে খুঁজছে। মাঠের কোথাও তারা নেই, একটু বেশিই বলে ফেলেছে হয়তো। তবে সোহান তো জাস্ট ওই দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক, সোহানের কি, কিন্তু তবুও দূর। সোহানের আর কিছু ভালো লাগছে না, মনের মাঝেই যেন মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে তার। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজ। রুমের জানালার পাশে বসে আছে মধুমিতা। সারাদিন ভাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না, কিন্তু আসলেই তো সবে পরশু, আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে, তার আগে যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে মিসমি, মাথায় ম্যাচিং করা একটা হিজাব, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ, আর মধুমিতা তার সাধারণ গেট আপেই আছে, একটা নর্মাল 3 পিস। দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির, গাড়িতে উঠতে বলল। মধুমিতা বলল, আমরা তো রিক্সায় করে যাব বলেছিলাম। রুদ্র বলল, আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয়ে গেলেন। মিসমি বলল, আচ্ছা সমস্যা নেই, দরজাটা খুলেন। অতঃপর দুজনে গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশের টঙে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত, এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কম ইত্যাদি। মিসমি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে। মধুমিতা কিছুটা পেছনে। সিঙ্গেল ছেলেমেয়েদের এই একটা যন্ত্রণা, কোনো কাপলের সাথে আসলে সবার মাঝে থেকেও তারা অসহায় এতিমের মতো চলে। মধুমিতারও অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো। না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট করে একটা কসমেটিকের দোকান। মধুমিতার এক মুঠ চুড়ি খুব পছন্দ হয়েছে, কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো। 800 টাকা। মধুমিতা কোনো রকম জানটা নিয়ে সরে এসেছে। এক মুঠ চুড়ির দাম এত হবে কেন? এখন চুড়ি কিনলে বই কেনার টাকায় গরমিল হবে, তার চেয়ে ভালো বইয়ের দোকানে যাই। মধুমিতা তাকিয়ে দেখে মিসমি অনেকটা দূরে চলে গিয়েছে। মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢোকে। নানান বই সারি সারিভাবে সাজানো, বসে পড়াও যাবে দেখছি। মধুমিতা হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনলো, সাথে ইলমা আপুর পদ্মমীর উপন্যাস, আরো কয়েকজন রাইটারের বই কিনে নিল। সবই রোমান্টিক জনরার। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কেউ একজন সামনে একটা বই খুলে ধরলো আর বলল, ইউ ক্যান ট্রাই দিস। মধুমিতা পাশ ফিরে তাকায়, চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপ দাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। রাফসান বলল, হাই, আমি রাফসান, এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। মধুমিতা বলল, ওহ আই সি। রাফসান বলল, বইপ্রেমী মনে হচ্ছে, তাহলে এই বইটা ট্রাই করতে পারেন। মধুমিতা বলল, ধন্যবাদ। রাফসান বলল, মিস মধুমিতা, নামটা সুন্দর। মধুমিতা বলল, আপনি আমার নাম জানলেন কি করে? রাফসান বলল, আমার আশেপাশের সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। রাফসান আবারও বলল, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ফান করলাম। এই যে একটু আগে কেশ মেমোর ওখানে নাম লিখলেন, সেখান থেকেই দেখলাম। মধুমিতা বলল, ও আমি তবে আসি। রাফসান বলল, আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। মধুমিতা বলল, নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চট করে জলদি কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতা যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাফসান বলল, হটস টাইম ফর রিভেঞ্জ বেবি, আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই, নয়তো আদায় করে নেই। রুদ্রর এক হাতে 3টা শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো, দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলটল করছে, মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। মধুমিতা বলল, কি রে এসব কি? মিসমি বলল, ওই একটু শপিং করলাম আর কি, বললাম কেনাকাটা করতে ইচ্ছা হচ্ছে। রুদ্র বলল, করো, বিল আমি দিব, তাই আর কি। মধুমিতা বলল, বই কিনতে এসে কি কি কিনলি? মিসমি বলল, বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতো, ও আর সাথে হালিমও নিলাম, তোর তো পছন্দ, হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাবিজাবি খেয়েইছি। মধুমিতা বলল, আর বই? মিসমি বলল, বই তো কেনা এখনো বাকি, আচ্ছা আজ থাক, আরেকদিন বই কিনবো। রুদ্র আরেকদিন আসবে আমার সাথে। রুদ্র কান্না কান্না ভাব নিয়ে বলে, হিয়ে মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। মিসমি বলল, কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। মধুমিতা বলল, থামতো, আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিসমিও বুঝেছে
ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগেভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিসমি নামতে গিয়েও থেমে যায়। রুদ্র বলল, কিছু বলবে? মিসমি বলল, আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি? রুদ্র বলল, মানে? মিসমি বলল, সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে আছে তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝালো? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটাও কথা বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে। এইদিকে মিসমির সাথে রুদ্ররও প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়িতে চলে যাবে। মিসমির তাই মন খারাপ। এর অবশ্য একটা কারণ আছে, মিসমি অনাথ। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে। তবে মিসমি যাবে না, রুদ্র তো আছেই ওর জন্য। তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু মানে সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চেনে না। আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়ল সে। 3 নম্বর সারিতে একপাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানালার পাশের সিটটায় বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোনো ছেলে এসে বসেছে তার দিকে খেয়াল নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। মধুমিতার ঘুম ভাঙল। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে। উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। মধুমিতা বলল, আপনি? সোহান বলল, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? মধুমিতা বলল, না মানে আপনিও বাড়ি যাচ্ছেন? সোহান বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়ায় একটু বেশিই আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে। তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারা দেখে হাসছে। মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাইরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে। সোহান বলল, নাও। মধুমিতা বলল, কি? খুলে দেখো কি। মধুমিতা মনে মনে বলল, দেখতে মনে হয় খুব মজার। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। সোহান বলল, ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করছে। কেমন লোকটা বাবা, আরেকবার সাধবে না? মধুমিতার খিদেও পেয়েছে। নিজ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জা পেতে হবে, কিন্তু নাকের কাছে ঘ্রাণ হতো লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল। সোহান বলল, এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? মধুমিতা বলল, আপনাকে কোথায় দেখলাম আজব? বাহির দেখছি। সোহান বলল, শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। মধুমিতা মুখ বেঁকিয়ে বলল, আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? সোহান বলল, কোলে বসিয়ে খাইয়ে দিব। কোলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটার লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তবোধ করলো। মুখ ফসকে কি যাতা বলেছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য। সোহান বলল, ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। মধুমিতা মনে মনে বলল, লোকটাকে কিছু না বললেও মনের কথা ভালোই বুঝতে পারে। থ্যাঙ্কস। সোহান বলল, বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না, খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর পর। বাড়িতে যেতে যেতে রাত হবে হয়তো। রাতের আকাশে আজ অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। মধুমিতা জানালার পাশের সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। সোহান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের করেছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টোপিঠ দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে, তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। এই ভাই, আয়া পড়ছি, নামেন, কে কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়ে চড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তোলে, ইশারা দিয়ে বোঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো ভোর হবে। তবে সোহানের মা এখনও ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারেও বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তবোধ করলো।
তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে। মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভেজা। এত রাতে আবার গোসল করতে কে বলল ওকে। মাথায় হাত বুলিয়ে বলল, মধুমিতা ওঠো। মধুমিতা বলল, সোহান বলল, আরে উঠো একটু, ঔষধ খেয়ে আবার ঘুমাবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুলল। ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চটফট জলদি উঠে বসে। মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বের হয়ে শুলো। গায়ে ওড়নাও নেই। চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সোহান বলল, সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। মধুমিতা বলল, সোহান বলল, আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে, দরজাটা লাগিয়ে ঘুমাও। মধুমিতা বলল, সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো। মধুমিতার ঘুমন্ত ছবি। সোহান বলল, না কামন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতে এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইউর সেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। মেয়ের জামাইয়ের সাথে আবার তার কোনো দূরসম্পর্কে ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মীরাব বাজারঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সোহান বলল, সিনহু। সিনহা বলল, হ্যাঁ ভাইয়া বলো। সোহান বলল, কি হয়েছে রে তোর, মন খারাপ কেন? সিনহা বলল, কই না তো, কিছু হয়নি। সোহান বলল, ভাইয়াকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেখেনি সোহান। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। সোহান বলল, বলবি না কি হয়েছে? সিনহা বলল, ভাইয়া। সোহান বলল, বল। সিনহা বলল, আপু মনে হয় ভালো নেই, দুলাভাইকে আমার সুবিধার মনে হয় না। সোহান বলল, কি বলবি খুলে বল। সিনহা বলল, আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটাছেঁড়ার দাগ। সোহান বলল, তারপর? সিনহা বলল, আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তাছাড়া দুলাভাইকেও আমার ভালো লাগে না, সবার সামনে একরকম আর একা থাকলে আরেক রকম আমাকে। সোহান বলল, কি তোকে বল। সিনহা বলল, বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না। রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়। খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশে সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর। মুক্তার স্বামী ফরহাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বইয়ের দোকানে রাফসান নামে ছেলেটা। তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। রহিমা বেগম মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, বাবা আরেকটু দেই গরুর মাংস। ফরহাদ বলল, এত খেতে পারবো না, তবু যেহেতু দিতে চাচ্ছেন দেন। মীরাব বলল, তুই এত ছোচো কেন রে, লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া বাদ দিয়ে মীরাবের দিকে তাকালো। কি বলছে ও এসব? ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা। সোহান বুঝছে মীরাব কেন এসব বলল। মুচকি মুচকি হাসছে সে। মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাস দিতে মীরাবকে টিমে নেওয়া দরকার। মীরাব বলল, আরে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো ফোনে কথা বলছিলাম, এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক ফ্রেন্ড এত ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছা করছে। সবাই আবার খাওয়ায় মনোযোগ দিল। সোহান ইশারা দিয়ে বুঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ। সবাই উঠলেও ফরহাদ দিব্যি খেয়ে যাচ্ছে। ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে, ঠিক তখনই মীরাব বলল, জীবনে কি চোখে দেখোস নাই লুব্বা? সবার শেষ হলেও ওনার শেষ হয় না। ফরহাদ কিছুটা ঘাবড়ে বলল, আমাকে বললে শালাবাবু? মীরাব বলল, আরে না না, ফোনে বলছিলাম। ফরহাদ বলল,
ও মুখে না বললেও ফরহাদ ঠিক বুঝেছে মীরাব কথাগুলো তাকেই বলছে। তার আর খাওয়া হবে না। রাগে সে উঠে যায়, তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে, কিন্তু ঝুমুরের সাথে থাকায় মুক্তা আর যেতে পারে না। আজ সারাদিন ওর সাথেই গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটার পাশে একা একা বসে আছে মধুমিতা। কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর মুক্তা আপুর সাথে কথা বলে ভালো লাগলো, তবে ঝুমুর বারবার মুক্তা আপুর সাথে একা কি জানি বলতে যাচ্ছিল। বুঝতে পেরে মধুমিতা নিজেই উঠে আসে। এমন সময় মধুমিতার মনে হলো পেছনে কেউ আছে। পেছন ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে। রাফসান বলল, রিল্যাক্স, আমি। আপনি একা একা বসে আছেন যে? মধুমিতা বলল, না মানে এমনি। রাফসান বলল, এমনিতে কেউ বসে থাকে বুঝি? কাউকে মনে করছেন হয়তো। মধুমিতা বলল, না তেমন কিছু না। রাফসান বলল, পুরনো কোনো ক্ষতও তো মনে করতে পারেন। এই কথা শুনে মধুমিতার হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল। সেই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। মধুমিতা বলল, না তেমন কিছু না। রাফসান বলল, হলেও বা কি আসে যায়, পাস্ট ইজ পাস্ট, রাইট? কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়ছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ানের লোকদের সাথে হাত আছে। ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। আবার কোনো গন্ডগোল করবে না তো? সোহান বলল, বাট হোয়াট অ্যাবাউট ইউর পাস্ট মিস্টার রাফসান? রাফসান কিছুটা দূরে সরে বলল, আরে সোহান, আপনার সাথে তো পরিচয় হওয়াই হলো না। সোহান বলল, আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমায় চোখে দেখেননি। কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায়। সোহান রাফসানের ঠিক সামনে এসে দাঁড়ায়। সোহান বলল, তা আমাকেও একটু বলেন আপনার অতীত নিয়ে। রাফসান বলল, মানে? সোহান বলল, ইয়েটিয়ে বুঝি না ভাই, আপনি আমাদের গেস্ট। আশা করি গেস্টের মতোই থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। রাফসান বলল, ওই আমার ফোনটা ঘরে রেখে এসেছি, মা ফোন দিতে পারে। যাই তবে, পরে কখনো কথা বলবো। রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক, এই ফরহাদ আর রাফসানকে একদমই বিশ্বাস করা যাবে না। দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি। এবার কোথা থেকে নিয়ে আসলো একে? সোহানের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লুকের রুমে ঢুকলো সোহান। ঢুকেই একটানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায়। সোহান বলল, এত শখ ছেলেদের সাথে গল্প করার? রাফসান এত কাছে কেন গিয়েছিল তোমার? মধুমিতা ভয়ে ভয়ে বলল, আমি আসলে খেয়াল করিনি, আপনি দূরে যান একটু। সোহান বলল, কেন, আমি কাছে আসলেই দোষ তাই না? আর এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? মধুমিতা বলল। মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে। চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। সোহানের এতদিকে খেয়াল নেই। সে যখন জানতে পেরেছে রাফসানি রিয়াদ, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে। ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে এখানে এসেছে সে। সোহান বলল, কি হলো, অ্যান্সার মি। মধুমিতা কান্না করছে। মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুঁশ ফিরে। সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে যাচ্ছে। সোহান দেখে হাতে চুড়ি ভেঙে কিছুটা রক্ত। সোহান বলল, শিট, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি একটু, এদিকে আসো। মধুমিতা আরও পেছনে সরে যায়। সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা। সোহান বলল, আসো বলছি। কথাটা কিছুটা ধমক দিয়ে বলল। মধুমিতা ভয়ে আবার আরও দূরে চলে গেল। সোহানও বুঝছে ওকে বলে আর লাভ নেই। নিজেই ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সোহান বলল, সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। সোহান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর, নিজে ব্যথা দিয়ে নিজেই মলম লাগিয়ে গেল। নিজের প্রপার্টি মনে করে নাকি মধুমিতা ওর বিয়ে করা বউ। রাগে ব্যথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই দিতে হলো ওকে। সবই পোড়া কপাল। আপু, আমি আর পারছি না। এ কথা বলেই ঝুমুর অঝরে কাঁদতে লাগলো। মুখটা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। শুধু এইটুকু জানে, যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে সোহানকে জানে ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নিবে। মুক্তা বলল, বোন আমার, থাম এবার। আমি তো তোকে আগেই বলেছি, সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনও ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? ঝুমুর বলল, কেন বাসবো না আপু? মধুমিতাকে তো সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? মধুমিতার প্রতি তো তার খুব টান। মুক্তা বলল, তোর হয়তো কোনো ভুল হচ্ছে। ঝুমুর বলল, কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকেল, যখন তখন সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি। সোহান নয়তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতা, ও কি বারণ করতে পারে না সোহানকে? নাকি ওর চরিত্রেই দোষ? মুক্তা বলল, ছি ঝুমুর, এসব কি ভাষা? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না মধুমিতাও কিন্তু এই বাড়িরই মেয়ে। আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তবেও সব ভেবেচিন্তেই এগোবে। ঝুমুর বলল,
বাহ আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ। মুক্তা বলল, আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর, আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলেও তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা। মুক্তা আর কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে? তার তো আর সহ্য হচ্ছে না। মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে, তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ফরহাদ বলল, ট্রাস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। গাইয়া ভূতকে তো শুধু জমিদারি বংশ দেখে বিয়ে করেছিলাম, ওকে আমি তেমন কিছু মনেই করি না। ও তো আমার রক্ষিতা হওয়ারও যোগ্য না। দেখলে গা গুলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? একবার শুধু টাকাগুলো হাতেই নেই, তারপর বাড়ি থেকে পালাবো। ওইদিকে রিয়াদ নামে ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার বা বুঝার সবটা হয়ে গিয়েছে সোহানের। আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়া ঠিক হবে না। তবে না গিয়েও তো উপায় নেই, রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। সোহান বলল, আরে মিস্টার রাফসান, আপনি? রাফসান বলল, না মানে। সোহান বলল, আপনার রুম তো নিচতলায়, গেস্ট রুমটা দোতলায় কি করছেন? রাফসান মনে মনে সোহানকে একটা গালি দিয়ে বলল, এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? সোহান বলল, বউয়ের কাছে আসছি। রাফসান বলল, হোয়াট? সোহান বলল, এমা আপনি জানেন না, মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। রাফসান বলল, আচ্ছা আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতার যেই কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে ভেঙে দিয়েছে। তবে কি সোহানের সাথেই বিয়ে ঠিক হয়েছিল? বিয়েটা ভাঙেনি। এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না, তাই নিজেই ওর রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফলিয়ে দিতে ইচ্ছা করে। মেয়ে হয়ে রুমের দরজা লাগায় না, কেমন বদ অভ্যাস এটা। সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়ে। সকালে মীরাব কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করছে। মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা। সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমে নক করতে সোহান চোখ ডলতে ডলতে দরজা খোলে। দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়। আর মধুমিতা এখনও চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। মুক্তা বলল, সোহান? সোহান বলল, হে হে মাই সিস, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না কিন্তু। মুক্তা বলল, প্রেম করিস আর যাই করিস, কোনো কিছু অতিরিক্ত ভালো না। তুই জানিস বাড়িতে বাইরের লোক আছে। সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকে খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না, তোর কোনো এক্সকিউজও কাজে দিবে না। সোহান বলল, ডিউড তুই যেমন ভাবছিস তেমন না, আমার কথাটা শোন। মুক্তা বলল, নিচে আয়, মীরাব সবাইকে আসতে বলেছে। মুক্তা আর কিছু না বলে মধুমিতাকে ডাকতে যায়। ওর রুমে সারা রাত যে কেউ ছিল তা সে জানেই না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো অমন কিছু হয়নি। তবে ওরা আজকালকার ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে হবে। বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়ে। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিচে সবাইকে এক এক করে ফরহাদের সব কুকর্মের কথা ফাঁস করছে মীরা। প্রমাণও সব হাতের মুঠোয়। সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন। মরিয়ম বেগম বললেন, এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা, আমি আর পারছি না। সোহান বলল, মা সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। মীরাব শক্ত করে মুক্তার হাতটা ধরে রেখেছে। এসব অশান্তির মাঝেও মীরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়, ডুব দেয় অতীতের স্মৃতিতে। কলেজ লাইফে সেই প্রেম। একসময় খুব ভালোবাসত মীরাব মুক্তাকে। মুক্তা যে বাঁচত না এমন নয়, তবে ওই যে পরিবার, কেউই বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মীরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে। মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপরওয়ালাও তাকে দিয়ে দেয়। সন্ধ্যার আকাশটায় আজ আলো ফুটেছে। রাত হলেও চারদিকে আলো, হবেই বা না কেন পূর্ণিমার রাজ্যে। বাড়িতে একটা টু শব্দও হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে, পুরো শান্ত পরিবেশ। হালকা বাতাসও বইছে চারদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা, খোলা চুলগুলো দুলছে। বারান্দার থাকায় ড্রিম ক্যাচারটাও দুলে দুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশেই দাঁড়িয়ে আছে সোহান। কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে তা দেখেইনি মধুমিতা। এইদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ নিজে গিয়ে মধুমিতার হাতটা ধরল। মধুমিতা পাশ ফিরে তাকায়। সোহানের বুকটা ধোক করে ওঠে। চোখে এখনো দুফোঁটা পানি টলটল করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটাও একদম টকটকে লাল হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোহান আজ রাতে। নীরবতা ভেঙে সোহানি বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও, আর কাঁদবে না একটুও। এই বলে যেই না সোহান যেতে নিবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে।
এই প্রথম মধুমিতা নিচ থেকে সোহানকে আটকালো। সোহান আবারও ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সোহান বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, তাড়া আছে আমার, যেতে হবে। মধুমিতা বলল, থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন? মায়েরও আজ মন ভালো নেই, কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। সোহান বলল, কিন্তু মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে। সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এইদিকে সোহান কি করবে বুঝছে না, না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর মধুমিতারও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। সোহান বলল, মধুমিতা বলল, সোহান বলল, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো, আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। মধুমিতা বলল, আমার সাথেই থাকেন। সোহান বলল, বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ, তোমার অবস্থা এখন ভালো না। মধুমিতা বলল, আমার সাথেই থাকেন। মধুমিতা বলল, একটা আবদার পূরণ করা যায় না বুঝি? সোহান বলল, না যায় না। সোহান নিজেকে মধুমিতার থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতাও আস্তে করে খাটে শুয়ে পড়ে। মুক্তা বলল, মা আসবো? মরিয়ম বেগম বললেন, আয় মা, জিজ্ঞেস করার কি আছে, কিছু বলবি? মুক্তা বলল, সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। মরিয়ম বেগম বললেন, জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। মুক্তা বলল, ওরা আজকালকার ছেলে মেয়ে, যদি কিছু। মরিয়ম বেগম বললেন, সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। মুক্তা বলল, কিন্তু মা। মরিয়ম বলল, কাল তোর মামা আসবে বুঝলি? মুক্তা বলল, এর মাঝে মামা আসলো কোথা থেকে? মরিয়ম বেগম বললেন, আসেনি, আসবে, কাল মধুমিতা আর সোহানের বিয়ে। মুক্তা বলল, কি এত তাড়াতাড়ি? আর ওদেরকেও তো বলা হয়নি। মরিয়ম বেগম বললেন, আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকে মানিয়ে নিবে, আর সোহান তো পুরো পাগল, এখন বললে এখনই রাজি। মুক্তা বলল, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? মরিয়ম বেগম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একবার এক সন্তানের ভালোবাসার পথে কাটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনদের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম, তার ফল যে খুব তেতো হয়েছে, আর কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলো তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হওয়ায় ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সেই ভুলটা হয়তো তৃতীয়বার করতে চান না মরিয়ম বেগম। মরিয়ম বললেন, সোহান আর মধুমিতার পর তোর আর মীরাবের ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস, সবাই খুশি বই কি কষ্ট পাবে না। মুক্তা বলল, তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকেই সোহান আর মধুমিতার বিয়ে দিতে চাওয়ার ব্যাপারটা জানে, কারো কোনো আপত্তি নেই। শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো, হয়তো এটাই ভাগ্যে ছিল। সবটা এবার হাসি মুখে মেনে নিবে সে। পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটাকে আজ অন্যরকম লাগছে। কিছু পাড়া প্রতিবেশী আত্মীয়রাও এসেছে। মধুমিতাকে নিয়ে ওর মা রুমে আসে। সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে। মধুমিতা বলল, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। রহিমা বেগম বললেন, তাই তো সাদামাটাভাবে বিয়েটা দিতে চাচ্ছি, আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়ে দিব। আগে বলতো সোহানকে তোর কেমন মনে হয়? মধুমিতা বলল, একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। রহিমা বেগম বললেন, তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তোর মত নেই? মধুমিতা কিছু বলছে না। রহিমা বেগম বললেন, তুই নিশ্চিত থাক, সোহান রায়হানের মতো না। মধুমিতা বলল, ওর নামটা না উঠালেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানের মতো, আরেক সোহান মীরাবের মতো। রহিমা বেগম বললেন, রায়হানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মধুমিতা বলল, মানে? রহিমা বেগম বললেন, তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ের নাকি চরিত্র ভালো না, অন্য কার বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ, এই লাল শাড়িটা পরে আয় তো, একটু পর মুক্তা ওরা এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা বেগম চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যিই নিজের অজান্তেই সে সোহানকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামি। একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে দিয়ে গেল মধুমিতাকে। ওইদিকে সোহানও একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওইদিকে মীরাব, সিনহা ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছেড়েছে ওকে। সোহানের আগেও কতবার এই রুমে এসেছে, তবে এইবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। কি করবে বুঝছে না বেচারা। কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে। সোহান বলল, আজকের রাতেও ঘুমকে ছাড়লো না? মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি। সোহানের আসতে বলা কথাটায় সে নড়ে ওঠে। পাশে সোহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। সোহান বলল, আরে আরে পাগল হলে নাকি, কি করো? মধুমিতা বলল,
না মানে বড় আম্মু বলেছিল করতে, তাই বড় আম্মু বলেছিল করতে তাই। সোহান বলল এইসব করতে হবে না, আর বড় আম্মু না, আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই রাখবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকাদের মতো এত বড় ঘোমটা দিয়ে রাখছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সোফায় ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝছে না, এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়। সোহান বুঝে মুচকে একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। আকস্মিক এমন কিছু হওয়াতেও স্ট্যাচু হয়ে গিয়েছে। সোহান বলল এখন কি বাংলা সিনেমার মতো কথাই বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতার লজ্জায় আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁটকাটা কেন, কোনো কথা মুখে বাজে না। সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। সোহান বলল মধু। মধুমিতা বলল হুম। সোহান বলল তোমার মাঝে হারানোর অনুমতি দিবে? মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে। সোহানও বুঝলো মধুমিতার না নেই। আর তারপর গল্পটা এখানেই শেষ। তো এভরিওয়ান, গল্পটা কেমন লেগেছে আপনাদের? কমেন্টে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমার গল্পগুলো শুনেন কিন্তু এই ছোট ভাইটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার গল্পগুলো শুনেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরবর্তী সুন্দর গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।